আমি কুসুম। আমার বয়স ১৬ বছর। আমি ১৬ বছরে ভীষণ তরুণী ও সুন্দরী কন্যা। কিন্তু আমার শরীর স্বাস্থ্য এতটাই সুন্দর ছিল যে আমাকে দেখে মনেই হতো না যে আমি ১৬ বছরের কন্যা। আমাকে দেখে ২০ থেকে ২২ বছরের মেয়ে বলে মনে হতো। এবং আমি এতটাই সুন্দর ছিলাম যে আমার এলাকার প্রত্যেকটা পুরুষ ছেলেরা আমার দিকে আকর্ষিত হতো। কিন্তু আমি একজন কাজের মেয়ে ছিলাম। আমি এত বেশি দরিদ্র পরিবারে ছিলাম যে আমাকে বাধ্য হয়ে লোকের বাড়িতে কাজ করতে হতো। তাই আমি শহরে এসে একটা মালিকের বাড়িতে কাজ করতাম এবং সেখানেই থাকতাম। মালিকের একমাত্র ছেলে, যার নাম কৌশিক। আমি যখন থেকে মালিকের বাড়িতে কাজ করতে শুরু করেছিলাম, সেদিন থেকেই মালিকের ছেলে কৌশিক বাবু আমার ওপরে নজর দিয়েছিলেন। আমি যখন কৌশিক বাবুর ঘর পরিষ্কার করতে যেতাম, তখন কৌশিক বাবু কখনো আমার হাত ধরে নিতেন, কখনো বা আমার কোমরে হাত দিতেন, কখনো বা আমার ব্লাউজের ফিতে ধরে টান দিতেন। এইভাবে কৌশিকবাবু প্রত্যেক দিন আমাকে বিরক্ত করতেন। কিন্তু জানি না কেন উনি আমাকে বিরক্ত করলে আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। আমার মনে একটা আলাদা রকম অনুভূতি জাগত, যেই অনুভূতিটা এর আগে কখনো কারোর প্রতি হয়নি। অন্য কোনো পুরুষ যখন আমার দিকে নোংরা দৃষ্টিতে তাকাতো, তখন কিন্তু আমার মোটেও ভালো লাগতো না। কিন্তু কৌশিকবাবু আমাকে স্পর্শ করলে আমার ভীষণ ভালো লাগতো। ওনার স্পর্শ পেয়ে আমার মনে একটা আনন্দ জাগত। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কেন আমার সঙ্গে এই রকমটা হচ্ছিল, কেন আমি মালিককে বা মালকিনকে অভিযোগ জানাতে পারিনি যে কৌশিকবাবু আমাকে বাজেভাবে স্পর্শ করেন ও আমাকে বিরক্ত করেন। কারণ আমি হয়তো মনে মনে কৌশিকবাবুকে পছন্দ করে ফেলেছিলাম এবং আমি ভুলেই গেছিলাম যে আমার সামর্থ্য কতদূর। আমি একজন দরিদ্র অসহায় পরিবারের মেয়ে ছিলাম। আমি যে একজন কাজের মেয়ে সেটা হয়তো আমি ভুলেই গেছিলাম এবং মনে মনে কৌশিকবাবুকে ভালোবাসতে শুরু করেছিলাম। এদিকে মালিকের বাড়িতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগতো এবং ভালো লাগার কারণটা ছিল কৌশিকবাবু। আমাদের গ্রাম থেকে আমরা ৪ জন মেয়ে এসেছিলাম শহরে এবং আমরা ৪ জনে আলাদা বাড়িতেই কাজ করতাম। আমি যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মালিক ও মালকিন বেশ ভালোই ছিল। মালকিন একটু কড়া মেজাজের ছিলেন। আমার কাজ একটু ভুল ত্রুটি হলে উনি মাঝে মধ্যে আমাকে বকাও দিতেন। মালিকের বাড়িতে কাজ করতে করতে কখন যে ১ মাস হয়ে যায় তার টেরও পায়নি। তারপর একদিন মালিক ও মালকিন বাড়িতে ছিলেন না এবং আমি ওই সময় রান্নাঘরে বাসন মাজছিলাম। তারপর হঠাৎ করে কৌশিকবাবু পেছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরেন। আমি তখন অনেক বেশি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে বললাম, কৌশিকবাবু, আপনি এটা কি করছেন? আমাকে ছেড়ে দিন। কৌশিকবাবু তখন মুচকি হেসে আমাকে বললেন, আজ আমি তোমাকে ছাড়ছি না, কারণ আজ আমি অনেক ভালো সুযোগ পেয়েছি। আর এমনিতেও আমি জানি যে তুমি আমাকে মনে মনে পছন্দ করো। কৌশিকবাবুর কথা শুনে লজ্জায় আমার গাল দুটো লাল হয়ে গেছিল এবং আমি এত বেশি লজ্জা পেয়েছিলাম যে ওই সময় আমার মুখ থেকে কোনো কথা বের হয়নি। তারপর আমি কৌশিকবাবুর সঙ্গে যেতে বাধা দিলে কৌশিকবাবু আমাকে জোর জবরদস্তি উপরের ঘরে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেন। তারপর উনি আমার হাতটাকে চেপে ধরে আমার সঙ্গে সব কিছু করেন। জানি না কেন সেদিন আমি কৌশিকবাবুকে বাধা দিতে পারিনি। সেদিন আমি কৌশিকবাবুর আদর ও ভালোবাসা মনের আনন্দে উপভোগ করেছিলাম। সেদিন কৌশিকবাবু আমার সৌন্দর্যের অনেক তারিফ করেছিলেন। কৌশিকবাবু আমার চাইতে বয়সে ৮ বছরের বড় ছিলেন। আমি কৌশিকবাবুকে ছোট মালিক বলেই ডাকতাম। সেদিন কৌশিকবাবুর আদর ও ভালোবাসা পেয়ে আমি ভীষণ খুশি ছিলাম এবং ভেবেছিলাম কৌশিকবাবুও নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, যার জন্যই তো উনি আমার সঙ্গে এই সম্পর্কটা তৈরি করেছেন। সেদিনের পর থেকে কৌশিকবাবু যখনই সুযোগ পেতেন তখনই আমার সঙ্গে নিজের মনের চাহিদা পূরণ করতেন এবং এই ব্যাপারে মালিক ও মালকিন কিছুই জানতেন না যে তাদের একমাত্র ছেলে আমার মতো একজন কাজের মাসির সঙ্গে সম্পর্কের সৃষ্টি হয়েছে। সেদিনের পর থেকে আমি খুশি খুশি মালিকের সব কাজ করে দিতাম। এমনকি কৌশিকবাবুকে পেয়ে আমি এত বেশি খুশি ছিলাম যে মনে মনে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে আমি একদিন ওই বাড়ির বউ হব। এইভাবে ধীরে ধীরে আমার ও কৌশিকবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কিন্তু কৌশিকবাবু নিজে মুখ ফুটে আমাকে কখনো বলেননি যে সে আমাকে ভালোবাসে
বা পছন্দ করে। কৌশিকবাবু তো আমাকে একটাই কথা বলতেন যে কুসুম, তোমার সঙ্গে টাইম কাটাতে আমার ভীষণ ভালো লাগে এবং তুমি এতটাই সুন্দরী যে তোমাকে দেখে কেউ বলবেই না যে তুমি একজন কাজের মাসি। এইভাবে 1 মাস কেটে যাওয়ার পরে একদিন মালিকের বন্ধু আসেন নিজের মেয়েকে সঙ্গে নিয়ে। আসলে সেদিন তারা কৌশিকবাবুকে দেখতে এসেছিল। বড় মালিক কৌশিকবাবুর বিয়ে তার বন্ধুর মেয়ের সঙ্গে দিতে চেয়েছিলেন। সেদিন আমি যখন এটা জানতে পারি যে কৌশিকবাবুকে দেখতে এসেছে, তখন আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সেদিন মনে হচ্ছিল যেন আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর মালকিন যখন আমাকে সবার জন্য চা নিয়ে ডাকেন, তখন চা দিতে গিয়ে আমি ওই মেয়েটাকে দেখে এত বেশি ঘাবড়ে গিয়েছিলাম যে তার শাড়ির ওপরে চা পড়ে যায়। ওই মেয়েটার গায়ে চা পড়ে যাওয়া মাত্রই ওই মেয়েটার কিছু বলার আগেই মালকিন অনেক বেশি রেগে গিয়ে আমার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গিয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, পাগল মেয়ে, তুই কি চোখে কম দেখিস? তুই এটা কী করলি? ওরা আমার ছেলেকে দেখতে এসেছে, তাই আমি আর কোনো রকম গণ্ডগোল চাই না। না হলে তোকে বাড়ি থেকে বের করতে আমি বেশি ভাবনা চিন্তা করব না। আমি তখন কেঁদে কেঁদে হাত জোর করে মালকিনকে বললাম, মালকিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম। তারপর মালকিন অনেক বেশি রাগ করে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যান। মালকিনের চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে বসেই চায়ের ট্রেটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। এটা ভেবেই আমার বুকে ব্যথা করছিল যে কৌশিকবাবুর যদি ওই মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে? আমার সঙ্গে যে কৌশিকবাবুর শারীরিক সম্পর্কের সৃষ্টি হয়েছে সেটা আমি কিভাবে ভুলে যাব? আমি তো কৌশিকবাবুকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিলাম। কাজের মাসি হলেও আমরাও মানুষ, আমাদেরও আবেগ ও অনুভূতি ছিল। এবং সেদিন কৌশিকবাবুর কিয়ারা নামের ওই মেয়েটার সঙ্গে বিয়ে পাকা হয়। সেদিন রাত্রিবেলা মালিক ও মালকিন যখন শুয়ে পড়ে, তখন আমি রান্নাঘর থেকে বেরিয়ে কৌশিকবাবুর ঘরের ভেতরে গেছিলাম। আসলে আমি রান্নাঘরে ঘুমোতাম। তারপর কৌশিকবাবুর ঘরে ঢোকা মাত্রই কৌশিকবাবু আমাকে দেখে বললেন, কুসুম, এত রাতে তুই এখানে কি করছিস? আমি তখন কৌশিকবাবুর কাছে গিয়ে তার হাতটা ধরে আস্তে করে বললাম, কৌশিকবাবু, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? কৌশিকবাবু তখন মুচকি এসে বললেন, আমার ইচ্ছে না থাকলেও আমাকে হয়তো এই বিয়েটা করতেই হবে, কারণ আমার বাবা মায়ের খুব পছন্দ। তাই তখন অনেক বেশি উত্তেজিত হয়ে আবেগের বশে আমি বললাম, তাহলে আমাদের মাঝে যেটা আছে সেটা কি কৌশিকবাবু? কৌশিকবাবু তখন বিস্মিত হয়ে বললেন, তুই বলতে কি চাইছিস? আমি তো কিছু বুঝতেই পারছি না। তারপর আমি কৌশিকবাবুকে আর কিছু না বলে রাগ করে সেখান থেকে বেরিয়ে রান্নাঘরে আবার চলে আসি। আর সারা রাত ধরে একটাই কথা ভাবতে থাকি যে আমার ও কৌশিকবাবুর মাঝে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা তাহলে কি? আমি তো মন থেকে কৌশিকবাবুকে নিজের মনে করেছিলাম, কিন্তু আমি তখনও জানতাম না যে কৌশিকবাবুর মনে আমার প্রতি কী ছিল। শুধুই কি শারীরিক সম্পর্ক, নাকি মনের ভালোবাসা? এই সব কথা ভাবতে ভাবতে আমি যখন নিজের চোখটা বন্ধ করি, তার কিছুক্ষণ পরই মালিকের ড্রাইভার কাবির রান্নাঘরের ভিতরে ঢুকে আস্তে করে আমার কাছে বসে আমার মুখে হাত বোলাতে শুরু করে। সে যখন আমার মুখে হাত বোলাতে শুরু করে তখন আমি ভয় পেয়ে তাড়াতাড়ি চোখ খুলে তাকে দেখতেই ঘাবড়ে যাই। আমি তখন উঠে এসে কবিরকে বললাম, তুই এখানে কি করছিস? বেরিয়ে যা এখান থেকে, না হলে আমি কিন্তু চিৎকার করব। আমাকে ছোঁয়ার তোর সাহস হলো কি করে? তুই কিন্তু অনেক বেড়েছিস। তুই যদি এরপর থেকে আমাকে ছোঁয়ার চেষ্টা করিস তাহলে আমি কিন্তু মালিককে বলে তোকে চাকরি থেকে বের করে দেব। মালিকের ড্রাইভার কবির তখন মুচকি হেসে বলল, কুসুম, তুই কৌশিকবাবুর সঙ্গে ঘুমোচ্ছিস, এটা আমি নিজের চোখে দেখেছি। তাহলে আমার সঙ্গে ঘুমোতে তোর কি অসুবিধে? দেখবি একদিন তোকে কৌশিকবাবু ঠকাবেন। তুই যেটা স্বপ্ন দেখেছিস সেই স্বপ্নটা তোর কোনোদিনও পূরণ হবে না, কারণ তুই কাজের মাসি, এটা ভুলে যাস না। এই বলে মালিকের ড্রাইভার কবির ঘর থেকে বেরিয়ে চলে যায়। তার চলে যাওয়ার পর আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে কবির কোনো স্বপ্নের কথা বলেছিল। আসলে আমি যেহেতু কৌশিকবাবুকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি ভেবেছিলাম কৌশিকবাবু আমাকে বিয়ে করবে এবং আমি এই বাড়ির মালকিন হব। এবং মালিকের ড্রাইভার আমার এই স্বপ্নটার দিকে ইশারা করে বলেছিল যে আমার এই স্বপ্ন
কোনো দিন পূরণ হবে না। এই কথাগুলো ভাবতে ভাবতে আমার সারা রাত কেটে যায়। তারপর সকালবেলা আমি যখন মন খারাপ করে ঘর পরিষ্কার করছিলাম, তখন মালিক কৌশিকবাবুর ওপরে অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন। আমি তখন তাড়াতাড়ি নিজের কাজ বন্ধ করে বাইরে বাগানে গিয়ে দেখি বড় মালিক কৌশিকবাবুর গালে একটা থাপ্পড় মেরে বললেন, নির্লজ্জ কোথাকার, তোর তো কিছুই কাজকর্ম নেই। মালকিন তখন বিস্মিত হয়ে মালিককে বললেন, কেন, তুমি এত বড় ছেলের গায়ে হাত তুলছ? কিছুদিন পরে ওর বিয়ে হবে, তখন ও ঠিক দায়িত্বশীল হয়ে যাবে। মালিক তখন রেগে মালকিনকে বললেন, তুমি অতিরিক্ত বার দিয়ে দিয়েছ তোমার ছেলেকে, এই জন্যেই তোমার ছেলে বিগড়েছে। তার সাথে তোমার ছেলে বাজারের ওই বাবু গুন্ডার কাছে 3 লক্ষ টাকা ধার করেছে। ওই বাবু গুন্ডা আজ আমাকে বাজারে ধরেছিল এবং সব কিছু সত্যি কথা বলেছে যে তোমার ছেলে তাদের কাছে 3 লক্ষ টাকা ধার করেছে এবং এখনও তাদের টাকা শোধ করেনি। তারপর বড় মালিক কৌশিকবাবুর মুখের দিকে আঙুল তুলে বললেন, অনেক কষ্ট করে আমি তোর বিয়েটা পাকা করেছি, না হলে তোর মতো অকর্মণ্য ছেলেকে কোনো বাবাই নিজের মেয়ের হাত দিবে না। কিয়ারার বাবা আমার প্রিয় বন্ধু বলে তোর বিয়েটা পাকা হয়েছে। ওই সময় কৌশিকবাবু মাথা নিচু করে চুপচাপ সব কিছু শুনছিলেন। তারপর সব কিছু শোনার পরে মালকিন মালিককে বললেন, তুমি কেন সকাল সকাল আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছ? ও সব কিছু ঠিক করে দিবে, বিয়ের পরে ও ঠিক দায়িত্বশীল হয়ে যাবে। তুমি ওকে কোনো ব্যবসা করে দেবে, তাহলে ও কাজে ব্যস্ত থাকবে। মালিক তখন মালকিনকে বললেন, তোমার প্রাণের ছেলেকে বুঝিয়ে দাও যাতে সে দায়িত্বশীল হয়, না হলে আমি একদিন তাকে বাড়ি থেকে বের করে দেব। বড় মালিক যখন রাগ করে সেখান থেকে চলে যান, তারপর কৌশিকবাবুও অনেক রাগ করে নিজের ঘরের ভেতরে চলে যান। আমি তখন 1 গ্লাস জল নিয়ে কৌশিকবাবুর কাছে যাই। তখন কৌশিকবাবু নিজের মাথায় হাত দিয়ে রাগিয়ে ফুলে ফেপে উঠছিলেন। ঠিক তখনই কৌশিকবাবুকে বাবু মস্তান ফোন করে হুমকি দেয় যে আগামী 4 দিনের মধ্যে যদি কৌশিকবাবু তাদের টাকা ফেরত না দেয়, তাহলে কিন্তু তারা মারধর করে কৌশিকবাবুর অবস্থা খারাপ করে দেবে। ফোনটা রাখার পরে কৌশিকবাবু আমার দিকে তাকিয়ে বললেন, দেখছিস তো কুসুম, এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। আমার নিজের বাবা আমাকে তুচ্ছ মনে করে, আমার উপরে সব সময় রাগারাগি করে, আমার দিকটা কেউ ভাবে না, আমার কষ্টটা কেউ বোঝে না। কৌশিকবাবুর কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই আমি কৌশিকবাবুর হাত ধরে বললাম, বাবু, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি আপনার জন্য কিছুই করতে পারছি না। কৌশিকবাবু তখন বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আমার হাতটাকে চেপে ধরে বললেন, কুসুম, আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি যে চাইলেও তোকে বিয়ে করতে পারবো না রে। কারণ আমার বাবা মা তোর সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক কোনো দিনও মেনে নিবে না। কারণ তুই একজন কাজের মাসি, কিন্তু আমার কাছে তুই আমার রানী, তাই আমি তোকে বিয়ে করতে রাজি আছি। কৌশিকবাবুর কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে উঠেছিলাম এবং আমি বুঝে গেছিলাম যে আমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। তারপর আমি কৌশিকবাবুকে বললাম, আপনি সত্যিই আমাকে বিয়ে করতে চান বাবু? কৌশিকবাবু তখন আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, হ্যাঁ, আমি তোকে বিয়ে করতে চাই রে, কিন্তু তার আগে তোকে আমার একটা শর্ত পূরণ করতে হবে। আমি তখন খুব খুশি হয়ে কৌশিকবাবুকে বললাম, আপনি যা বলবেন বাবু, আমি সেটাই করব। বাবু, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। বাবু, আপনি বলেন আমাকে কি করতে হবে। তারপর কৌশিকবাবু যা বললেন সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেল। কারণ আমি একজন দরিদ্র কাজের মাসি হলেও আমার আত্মসম্মান ছিল। আমি গরিব ছিলাম কিন্তু চোর নয়, আমি দরিদ্র ছিলাম কিন্তু লোভী নয়, কিন্তু কৌশিকবাবুর ভালোবাসায় আমি অন্ধ হয়ে চুরি করতেও দ্বিধাবোধ করিনি। তারপর কৌশিকবাবু আমাকে বললেন, কুসুম, তুই বাবার আলমারি থেকে আমার মায়ের গলার নেকলেসটা চুরি করবি। ওই নেকলেসটার দাম 4 থেকে 5 লক্ষ টাকা হবে। কৌশিকবাবুর কথা শুনে আমি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে বললাম, বাবু, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই, আমি চুরি করতে পারবো না। মালকিন আমাকে অনেক বিশ্বাস করেন। কৌশিকবাবু তখন রেগে বললেন, কুসুম, তাহলে তুই আমাকে বিয়ে করতে চাস না, তাই তো? ওই গয়না বিক্রি করে 4 থেকে 5 লক্ষ টাকা পাওয়া যাবে, তারপর আমরা দুজনে এখান থেকে শহরে পালিয়ে যাব।
এবং সেখানে গিয়ে বিয়ে করব। কিন্তু তুই তো আমাদের ভবিষ্যতের কথা ভাবিস না। আমি পাগল আছি যে তোকে বিয়ে করার জন্য উতলা হয়ে যাচ্ছি। তুই আমাকে ভালোবাসিস না তাই তো? চলে যা এখান থেকে। কৌশিকবাবুর অভিমান দেখে আমি তার মায়ের গলার নেকলেস চুরি করতে রাজি হয়েছিলাম। এমন নয় যে আমার বয়স কম থাকার কারণে আমি বুদ্ধির দিক দিয়ে পরিপূর্ণ ছিলাম না, জ্ঞানের দিক দিয়ে আমি যথেষ্ট পরিপক্ক ছিলাম। কিন্তু কৌশিকবাবুর ভালোবাসায় আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে কোনটা সঠিক ও কোনটা ভুল সেটা সিদ্ধান্ত করতে পারিনি। আমি যখন মালকিনের নেকলেস চুরি করতে রাজি হয়েছিলাম, তারপর কৌশিকবাবু আমাকে বললেন, কুসুম, তুই আজকে যখন মায়ের শাড়িগুলো প্রেস করে আলমারির ভেতরে রাখতে যাবি, ঠিক তখনই সুযোগ বুঝে মায়ের নেকলেসটা চুরি করে আমাকে এনে দিবি। তারপর আমরা দুজনে এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। তারপর কৌশিকবাবুর কথা অনুযায়ী সুযোগ বুঝে আমি যখন মালকিনের শাড়ি মালিকের ঘরের আলমারির ভেতর রাখতে যাই, তখন মালিক কিন্তু ঘরের ভেতরে সোফায় বসে ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। ওই সুযোগে আমি তাড়াতাড়ি মালকিনের নেকলেসটা লকার থেকে বের করে ব্লাউজের ভেতরে ভরে নিই। ওই সময় ভয়ে আমার হাত কাঁপছিল, আমার কপাল থেকে ঘাম ঝরছিল। এটা ভেবে যে যদি মালিক দেখে নেয় তাহলে আমার কি হবে। মালিক ও মালকিন আমাকে অনেক ভরসা করতেন, কিন্তু আমি তাদের বিশ্বাস ও ভরসা ভেঙেছিলাম। তারপর নেকলেসটা চুরি করে চুপচাপ মালিকের ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। মালিকের ঘর থেকে বেরোনো মাত্রই কৌশিকবাবু আমার কাছে এসে আস্তে করে জিজ্ঞেস করলেন, কুসুম, কাজ হয়েছে? ওই সময় আমার অবস্থা খুবই গুরুতর হয়েছিল। ভয়ে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল, আমার হাত পা থরথর করে কাঁপছিল। তারপর কৌশিকবাবুকে কিছু না বলে ব্লাউজের ভেতর থেকে নেকলেসটা বের করে বাবুর হাতে দিয়ে দিল। তারপর নেকলেসটা হাতে পাওয়া মাত্রই কৌশিকবাবু অনেক খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন। তারপর আমি কৌশিকবাবুকে জিজ্ঞেস করলাম যে, বাবু, আমরা কবে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব? কৌশিকবাবু তখন আমার গাল দুটো টিপে ধরে বললেন, খুব তাড়াতাড়ি যাব। কৌশিকবাবুর কথায় বিশ্বাস করে আমি এটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি কৌশিকবাবুর অর্ধাঙ্গিনী হব। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে এতটা খারাপ হবে। আমার ভালোবাসার পরিণাম আমি এইভাবে পাবো আমি কোনো দিন ভাবিনি। তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে যখন কৌশিকবাবুর বিয়ে পাকা করার জন্য মেয়ে পক্ষদের আমাদের বাড়িতে আসার দিন ঠিক হয়, তখন আমি কৌশিকবাবুকে রেগে বলেছিলাম, কৌশিকবাবু, তারা আপনার বিয়ের দিন পাকা করতে আসছে, আপনি কবে আমাকে নিয়ে সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করবেন? কৌশিকবাবু তখন আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, আরে পাগলি, তুই চিন্তা করছিস কেন? বিয়ের দিন পাকা করতে আসছে, বিয়ে করতে নয়, তাই চিন্তা করিস না। সময়ের সঙ্গে আমি সব কিছু ঠিক করে দেব। তারপর দেখতে দেখতে বাবুর বিয়ের দিন পাকা করার সময় চলে আসে। সেদিন আমি ভীষণ দুঃখিত ছিলাম। আমার মনে কষ্ট হচ্ছিল এটা দেখে যে কৌশিকবাবু কিয়ারা ম্যাডামকে দেখে মুচকি মুচকি হাসছিলেন। আমি এতটাই বোকা ছিলাম যে তখনও বুঝতে পারিনি যে কৌশিকবাবুর মতিগতি কি সেদিন মালিকের বাড়িতে তাদের আত্মীয় স্বজনেরা ছিল এবং মালিকের বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। সেদিন বাড়িতে অনেক লোকজন উপস্থিত ছিল, সবাই খুব খুশি ছিল, কিন্তু আমি ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিলাম। তারপর সেদিন আমার মনের সব ভুল ধারণাগুলো বুঝতে পারি যে এতদিন কৌশিকবাবু আমাকে ঠকিয়েছে, এতদিন উনি শুধু আমাকে ব্যবহার করেছিলেন। কারণ সেদিন যখন মালিক ও মালকিন জানতে পারেন যে তাদের আলমারি থেকে নেকলেস চুরি হয়েছে, তখন মালিক ও মালকিন আমার ওপরে সন্দেহ করেছিলেন এবং আমার ওপরে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। তারপর মালকিন তখন সবার সামনে চিৎকার চেঁচামেচি করে আমাকে জিজ্ঞেস করেন যে নেকলেসটা কোথায়। আমি তখন কৌশিকবাবুর মুখের দিকে তাকিয়ে বললাম, মালকিন, আমি আপনার নেকলেস চুরি করিনি। ওদিকে বাড়িতে উপস্থিত থাকা আত্মীয় স্বজনেরা এবং কিয়ারার বাবা মা আমাকে চোর বলে হেনস্থা করেছিল, কিন্তু তাও কৌশিকবাবু চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখেছিলেন। ভেবেছিলাম অন্ততপক্ষে উনি আমার সপক্ষে কথা বলবেন, কিন্তু উনি যা করেছিলেন তাতে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। আমি যখন কৌশিকবাবুর দিকে মন মরা হয়ে তাকিয়েছিলাম, তখন মালকিন আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, চোর কোথাকার,
আমার ছেলের দিকে তাকিয়ে আছিস কেন? বল আমার নেকলেসটা কোথায় লুকিয়ে রেখেছিস? ঠিক তখনই কৌশিকবাবু তার মাকে বললেন, হ্যাঁ মা, ঠিক বলেছ, এই মেয়েটাই তোমার নেকলেস চুরি করেছে। এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। এসব কাজের মেয়েদের বেশি আঁশকারা দিতে নেই। বাবুর কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। যার জন্য আমি চুরি করেছিলাম সেই লোকটাই আমাকে চোর অপবাদ দিয়েছিল। তখন আমি কথা বলার মতন অবস্থায় ছিলাম না, কিন্তু আমি খুব ভালোভাবেই জানতাম যে তখন আমি যদি সবার সামনে এই সত্যি কথাটা বলতাম যে কৌশিকবাবুর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক রয়েছে, উনি আমাকে প্রতিনিয়ত ভোগ করছেন এবং উনি আমাকে চুরি করতে বলেছিলেন, তাহলে কেউ আমার কথার বিশ্বাস করতো না। তাই আমি সবাইকে একটাই কথা বলেছিলাম, আমি চুরি করিনি। তাই আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার জিনিসপত্রের তল্লাশি নিতে পারেন। তারপর মালিক ও মালকিন এবং কিয়ারার বাবা মা তারা সবাই মিলে আমার জিনিসপত্রের তল্লাশি করে যখন কিছু খুঁজে পায়নি তখন আমাকে ছেড়ে দেয়। কিন্তু সেদিন আমি ভেবে নিয়েছিলাম যে যেমন করেই হোক না কেন আমার উপরে যে চোর অপবাদ দিয়েছে সেটা আমাকেই মুছতে হবে। তাই সেদিন রাতে আত্মীয় স্বজনদের বাড়ি চলে যাওয়ার পরে আমি রাতের বেলা সুযোগ বুঝে লুকিয়ে কৌশিকবাবুর ঘরে গেছিলাম। বাবুর সঙ্গে ঘরে ঢুকে দেখলাম উনি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন এবং পরে বুঝতে পারি যে উনি কিয়ারার সঙ্গেই কথা বলছিলেন। আমি তখন রেগে বাবুকে বললাম, আপনি কেন আমার সঙ্গে এরকম করলেন? আপনি আমাকে ঠকিয়েছেন। আমরা গরিব বলে কি আমাদের অনুভূতির কোনো মূল্য নেই? কৌশিকবাবু তখন অনেক রেগে আমাকে আঙ্গুল দেখিয়ে বললেন, কাজের মেয়ে হয়ে এত বড় বড় স্বপ্ন দেখেছিস? আরে তোর সঙ্গে আমি শুধু নিজের শরীরের খিদে মেটাতাম, এর থেকে আর বেশি কিছু নয়। তুই ভাবলি কি করে যে আমি তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছি বলে তোকে বিয়ে করব? আমি তোর সঙ্গে ভালোবাসার নাটক করেছিলাম শুধু আমার স্বার্থে, যাতে তুই আমার কাজটা করে দিস। এবং তুই আমার কথা মতো মায়ের নেকলেসটা চুরি করেছিলি, যেটা আমি বিক্রি করে আমার ধার দেনা শোধ করে দিয়েছি। তার মানে এই নয় যে তোর মতো কাজের মাসিকে আমি বিয়ে করব। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। পরের দিন সকালে কিয়ারার বাবা মা এসে মালিক ও মালকিনকে একটা ভয়েস রেকর্ডিং শোনায়, যেই রেকর্ডিংয়ে আগের দিন রাতের আমার ও কৌশিকবাবুর সঙ্গে যা কথা হয়েছিল সেটা সবটাই ছিল এবং তারা সব কিছু জানার পরে এই বিয়েটা ভেঙে দিয়েছিল। কিয়ারার বাবা কৌশিকবাবুর বাবাকে বলেছিল, ছি, তোর ছেলে চরিত্রহীন, সে বাড়ির কাজের মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। ছি ছি, আমি এরকম একটা চরিত্রহীন ছেলের সঙ্গে নিজের বিয়ে দিতে পারবো না। আসলে আগের দিন রাতে কৌশিকবাবুর ঘরে যাওয়ার সময় আমি আগে থেকেই চালাকি করে নিজের মোবাইলের ভয়েস রেকর্ডার অন করে রেখেছিলাম, যাতে সব সত্যিটা মোবাইলে রেকর্ড হয়ে যায়। তারপর ভোরবেলা আমি কিয়ারার বাড়ি গিয়ে তার বাবা ও মাকে ভয়েস রেকর্ডিং শোনাই। তখন তারা কৌশিকবাবুর ব্যাপারে সব সত্যিটা জানতে পারে এবং এটাও জানতে পারে যে আমি চোর নই। তারপর মালিক ও মালকিন তার ছেলের ব্যাপারে সব কিছু জানতে পেরে খুবই লজ্জিত হলেন। মালকিন তার ছেলের গালে একটা থাপ্পড় মেলে বলেছিলেন, ছি, তুই এতটা নিচে নামতে পারবি আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। সেদিন আমি তাদের সবাইকে বলেছিলাম যে আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? আমাদের অনুভূতির কি কোনো দাম নেই? আমাদের কি ভালোবাসার কোনো অধিকার নেই? আপনাদের ছেলে প্রতিনিয়ত আমাকে নিজের ইচ্ছে মতো ভোগ করেছে, যেটাকে আমি ভালোবাসা মনে করেছিলাম। আমার দোষ একটাই যে আমি আপনাদের স্বার্থপর ছেলেকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। তাই আজ আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি। সেদিন মালকিন আমাকে বাধা দিয়েছিলেন, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে গ্রামের বাড়িতে ফিরে যাব এবং বাড়ি থেকেই কোনো কাজকর্ম করব। তারপর কৌশিকবাবুকে উচিত শিক্ষা দিয়ে আমি গ্রামের বাড়িতে নিজের বাবা মায়ের কাছে ফিরে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।